তো এইচআইভি যে যে কারণে সংক্রমিত হতে পারে, এইচসিভিও মোটামুটি সে কারণে সংক্রমিত হতে পারে। এইচসিভি খারাপ এই কারণে, এইচসিভি খুব সহজেই কার্সিনোমাতে রূপ নিতে পারে। হেপাটাইটিস সি ভাইরাসের প্রকোপ ইদানিং খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে। আমাদের এই এরিয়াতে যেহেতু রোহিঙ্গারা আছে, সেই জন্য হেপাটাইটিস সি ভাইরাসের প্রকোপ অনেক বেশি। কারণ ক্যাম্পগুলোতে দেখা যায় এইচআইভি এবং এইচসিভি এই দুইটা অনেক বেশি। হোস্ট কমিউনিটির সাথে যদি আমরা তুলনা করি, যে দেখা যাবে শতকরা পার্সেন্টেজে অনেক বেশি তাদের এই রোগে তারা আক্রান্ত হয়। এটার অনেকগুলো কারণ আছে। এটার যদি আমরা প্রথম কারণ বলি, জিওগ্রাফিক এরিয়াতে সারা বিশ্বের মধ্যে এই আরাকানের ওই এরিয়াটাতে হেপাটাইটিস সি এবং এইচআইভির সংক্রমণ বেশি হয়, যেহেতু তারা ওই এরিয়া থেকে আসছে এবং তারা যেহেতু একটা কনসেন্ট্রেটেড ক্যাম্পে থাকে যেখানে মানুষ খুব সহজেই মেলামেশা করে। এবং হেপাটাইটিস সি এবং এইচআইভি মূলত হচ্ছে শারীরিক মেলামেশা থেকে, সিরিঞ্জ থেকে, একই সিরিঞ্জ যদি ব্যবহার করা হয় বা এরকম কিছু দেখা গেছে যে কি স্বাস্থ্যগত কিছু নিয়মকানুন না মানার কারণেই মূলত এটা হেপাটাইটিস সিটা সংক্রমণ বেশি হয় আর কি, রক্তের মাধ্যমে বেশি সঞ্চালিত হয়। তো এইচআইভি যে যে কারণে সংক্রমিত হতে পারে, এইচসিভিও মোটামুটি সে কারণে সংক্রমিত হতে পারে। তো সেই কারণে তাদের মধ্যে যেহেতু এটা অনেক বেশি এবং সেটারই প্রভাব এসে পড়েছে আমাদের কক্সবাজারের লোকাল কমিউনিটির মধ্যে, যে কারণে সারা দেশে এইচসিভির যে সংক্রমণের মাত্রা সেটার তুলনায় হোস্ট কমিউনিটিতে আমাদের কক্সবাজারে দেখা যাচ্ছে এইচসিভির মাত্রা হয়তো বেশি পাওয়া যেতে পারে পরিসংখ্যানে। তো এইচসিভি থেকে বাঁচার জন্য যেটা করতে হবে, যেটা এইচআইভি নিয়ে যেরকম সরকার এবং অন্যান্য সংস্থা যেভাবে কাজ করেছে, সচেতনতা বৃদ্ধি করেছে, সেটা এইচসিভির ক্ষেত্রেও করতে হবে। যে অনিরাপদ শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকা, তারপরে স্বাস্থ্যগত নিয়মকানুনগুলো মেনে চলা, একই সিরিঞ্জ বারবার ব্যবহার না করা, এরকম রক্ত পরিসঞ্চালনের ক্ষেত্রে নিরাপদ রক্ত পরিসঞ্চালন করা, এসব নিয়মকানুনগুলো মেনে চললে অবশ্যই এইচসিভি থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এবং রোহিঙ্গাদের ক্যাম্পেও এ নিয়ে অনেকেই কাজ করছে, এই কাজগুলো আরও বাড়াইতে হবে। আর তারপরে হচ্ছে এটা, কারণ এইচসিভিটা খারাপ কেন, হেপাটাইটিসের অন্যান্য ভাইরাসগুলোর তুলনায় এইচসিভি খারাপ এই কারণে, এইচসিভি খুব সহজেই কার্সিনোমাতে রূপ নিতে পারে, হেপাটোসেলুলার কার্সিনোমা তৈরি করতে পারে। সুতরাং এটা খুবই খারাপ। এই জন্য এই রোগ থেকে বাঁচার জন্য আমাদের এইচআইভি নিয়ে যেরকম সচেতনতা গ্রহণ করা হয়েছে বিভিন্ন পর্যায়ে, এইচসিভি নিয়েও করতে হবে অবশ্যই। ওই যেটা বললাম যে এইচসিভি দিয়ে অনেক সময় ক্যান্সার তৈরি হতে পারে, লিভারের ক্যান্সার, হেপাটোসেলুলার কার্সিনোমা আমরা বলে থাকি আমাদের ভাষায়। তো এইচসিভি হেপাটোসেলুলার কার্সিনোমা করতে পারে। হেপাটাইটিস বি ভাইরাসও করতে পারে, তবে বি ভাইরাসের চেয়েও সিটা বেশি করে আর কি। এটার জন্য কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, হেপাটাইটিস বি এর যেমন আছে, হেপাটাইটিস সি এরও অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, খুবই কস্টলি। তারপরেও কিন্তু কিছু কিছু সংস্থা, সরকারি বেসরকারি সংস্থা, এটা তারা সাপ্লাই দেয় রুগীদেরকে। যদি আমরা ট্রেস করতে পারি তাহলে এইচআইভির যেরকম আমরা অ্যান্টিভাইরাল দিচ্ছি, সেরকম এইচসিভিরও অ্যান্টিভাইরাল সাপ্লাই দেওয়া হয়। মোটামুটি আমরা বলতে পারি যে এটা ক্যাম্প থেকেই বেশি, ক্যাম্পের কারণেই আমাদের এখানে পরিসংখ্যানটা হয়তো বা সারা দেশের তুলনামূলক চিত্রের ক্ষেত্রে আমাদের এখানে বেশি হচ্ছে আর কি, সেটা বলা যেতে পারে। হেপাটাইটিসের যে অনেকগুলো ভেরিয়েন্ট আছে, এর মধ্যে তা আমরা বললাম সিটা সবচেয়ে বেশি মারাত্মক। এটা সাধারণত ওই যে রক্ত সঞ্চালনের মাধ্যমে বা নিডল শেয়ারিংয়ের মাধ্যমে অথবা অনিরাপদ শারীরিক সংক্রমণের মাধ্যমে হতে পারে। সেটার সাথে বিটাও মোটামুটি সি এর মতোই কাছাকাছি। আর এ এবং ই, হেপাটাইটিস এ এবং ই, এ দুইটা মূলত হচ্ছে খাদ্যাভ্যাসের সাথে সম্পর্কিত, মানে খাবারের সাথে সংক্রমণ হতে পারে। বিশেষ করে এখন যেহেতু আমরা স্ট্রিট ফুড খুব বেশি জনপ্রিয় হয়ে গেছে, মানুষজন রাস্তায় তৈরি খাবার গ্রহণ করে থাকে। আবার রমজানে ইফতারির ক্ষেত্রেও দেখা গেছে আমরা বিভিন্ন জায়গা থেকে, স্ট্রিট থেকে ইফতারিগুলো নেই। তো সেগুলোতে কী পরিমাণ স্বাস্থ্য সচেতনতা আছে তাদের মধ্যে, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, সেটা তো আসলে একটু প্রশ্নের সাপেক্ষ। সেজন্য এসব ক্ষেত্রে এইগুলো নিয়ে যারা এইসব জায়গায় খাবার গ্রহণ করে, তাদের হেপাটাইটিস এ এবং ই হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং ইদানিং তো দেখাই যাচ্ছে যে পরীক্ষার মধ্যে হেপাটাইটিস এ অনেক বেশি পাওয়া যাচ্ছে। না, আসলে ভাইরাসগুলো তো আলাদা সম্পূর্ণ, যার যেটা অনেক সময় একজনের দুইটাও হতে পারে। এটা হচ্ছে নির্ভর করে যার যে ভাইরাসের এক্সপোজার হয়েছে সেই ভাইরাসের রোগটাই তার হবে। ধন্যবাদ। আসলে এখন হলো সিজন চেঞ্জের একটা ট্রানজিশনাল টাইম। এই সময়ের মধ্যে সংক্রামক ব্যাধির মধ্যে মেনলি দুইটা, একটা হলো ডায়রিয়া আর একটা হলো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ শ্বাসতন্ত্রের সংক্রমণ, এবং মেনলি সাধারণত ভাইরাস দিয়ে হয়। এইগুলি আমাদের এখানে সবচেয়ে বেশি যে রোগীটা আসতেছে সেটা হলো তাদের আগে থেকে ফুসফুসের সমস্যা আছে,
যেমন সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ওদের এই ভাইরাস দ্বারা আবার সংক্রমিত হয়ে হয়তো স্টেবল অবস্থায় ছিল, এখন আনস্টেবল অবস্থায় চলে গেছে, তাদের অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, রেসপিরেটরি ফেলিওর হচ্ছে। এই রোগগুলি আমাদের ইনডোরে সবচেয়ে বেশি আসতেছে। আর আউটডোর আসতেছে কিন্তু কোল্ড অ্যান্ড কাপ, ইনফ্লুয়েঞ্জা অথবা ফ্লু লাইক সিমটমস আর ডায়রিয়া, মোটামুটি এই দুটোই আমাদের এখানে সবচেয়ে বেশি বর্তমানে। এবং এটা অ্যাজ ইউজুয়াল, আগেও এরকম হয়তো, সিজন চেঞ্জের সাথে সাথে এই দুইটা জিনিস আসবেই। একটু বাড়ার কারণ হলো মেনলি আসলে টেম্পারেচার চেঞ্জ, আবহাওয়ার পরিবর্তন। যেমন তাদের শ্বাসতন্ত্রের সংক্রমণ থাকে, ওদের শীতকালেও তেমন খুব একটা বেশি সমস্যা হয় না, একদম গরমকালেও সমস্যা হয় না। শীত এবং গরমের এই মাঝামাঝি সময়টাতে তাদের সবচেয়ে বেশি সমস্যা হয়, এবং এই সময়ে ভাইরাসের প্রাদুর্ভাব হয় বেশি, এবং ওই ভাইরাস দ্বারাই ওরা আক্রান্ত হয়ে ক্রনিক থেকে একিউট অবস্থায় চলে আসে। এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটার উপর গুরুত্ব দিচ্ছি সেটা হলো ভ্যাকসিনেশন। যে ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে ওই ভাইরাসের অ্যাগেনস্টে যদি আমরা আগে থেকে ভ্যাকসিনেট করে দিতে পারি, তাহলে কিন্তু পরবর্তীতে এটার আক্রমণ হলেও প্রভাবটা খুবই কম থাকে, তীব্রতাটা খুবই কম থাকে। সাধারণত ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিই আমরা, নিউমোকোকাল ভ্যাকসিন দিই, মেনিঙ্গোকোকাল ভ্যাকসিন দিয়ে দিই। এগুলি যারা পাচ্ছে তাদের সাথে, আর যারা পাচ্ছে না অথবা নেয় নাই তাদের সাথে ডিফারেন্সটা আকাশ পাতাল।